আমার ভয়াল একটি দিন এবং দুই বন্ধুর গল্প। ভয়াল দিনটি ছিল 2001 সালের ঘটনা। 2001 সালে বাড়িতে আমি আমার ইতিপূর্বে আব্বাকে এবং আমার চাচাকে, ছোটবেলা থেকে আমি বনে, যেহেতু বিভিন্ন বন বাজারে বা বিভিন্ন জায়গায় ভ্রমণের ঘোরার আমার একটা শখ ছিল ছোটবেলা থেকেই। তারই ধারাবাহিকতায় আব্বাকে বলেছিলাম কয়েকবার বেড়াতে যাওয়ার কথা বন বাজারে। আমার চাচাকেও বলেছিলাম, কিন্তু তারা কেউই সময় দিতে পারেনি। চাচা সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, উনি কাজের চাপে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করেন। আমার আব্বা প্রথমত এনজিও কর্মকর্তা ছিল, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। উনিও সময় পায় না। ওনাদেরকে অনেকবার বলেছি, কিন্তু ওনারা সময় দিতে পারেনি। আমার বাবাও সময় দিতে পারেনি, চাচাকে বলেছি, উনিও পারেন। তো যা হোক, বাবা চাচাকে অনেকবার বলার পরে যখন তারা সময় দিতে পারছিলেন না, তখন আমি কয়েক বন্ধু মিলে আমরা প্ল্যান করলাম, মানে দুই বন্ধু, আমি সহ 3 বন্ধু মিলে আমরা চিন্তা করলাম যে এক বনে বেড়াইতে যাব। হঠাৎ করে 2001 সালের ঘটনা। 2001 সালে আমি বন্ধু জামাল এবং মতিউরকে বললাম, চলো আমরা দূরে কোথাও বনে বেড়াইতে যাই। তা ওরা বলল, অনুমতির ব্যাপার আছে, টাকা পয়সারও ব্যাপার আছে। অনুমতি তো লাগবেই, পাশাপাশি অনেক টাকারও দরকার, সে টাকাও তো সংগ্রহ করতে হবে। তা হুট করে বললে তো হবে না। তবে আমি ঠিক আছে, তোমাদের কথা সঠিক, ঠিক আছে, কিন্তু পরিকল্পনা তো করতে তো দোষ নেই। তখন বললেন যে হ্যাঁ, প্রি প্ল্যান করা যায়, কোথায় যাবে, কি সমস্যা সম্পর্কে আলোচনা করা যায়, সমাধান ইনশাল্লাহ আসবেই। তো আমরা চেষ্টা করব যাওয়ার জন্য। তা যাই হোক, 6 মাস পূর্ব থেকে আমাদের পরিকল্পনা প্রস্তুত হচ্ছিল। এর মধ্যে জামাল ও মতিউর সময় দিতে পারছিল না। পরে আমি বাবা মাকে প্রাথমিকভাবে বলেছি, আমার ওই চাচা, যে চাচাকে আমাকে খুব ভালোবাসতো, ওনার সঙ্গে কথা বললাম যে কাকু, এরকম আমি বেড়াতে যেতে চাই, তা তুমিও সময় দিতে পারো না, আব্বাও সময় দিতে পারে না, তা আমরা বনের দিকে একটু বেড়াতে যেতে চাই। বনে তো কখনো যাওয়া হয় নাই, তা বেড়াতে যেতে চাই। তা তোমার সম্মতি থাকলে বা তোমার মতামত থাকলে। কয়েকে আমি তো সময় দিতে পারতেছি না, আমি পাবো সামনের বছর, এই বছর হইতেছে না। তা আমি আব্বাকে বললাম, একই কথা বললো। আর মা তো সাংসারিক কাজে সবসময় ব্যস্ত থাকে, মাকে তো বলে লাভ না। তা কাকু বললো, ঠিক আছে, আমি তোমার আব্বাকে বলে সম্মতি করাবো, সমস্যা নেই, কিন্তু দেখো তুমি প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতি নাও। আর কাদের সঙ্গে যেতে চাও তাদেরকেও তো আমার দেখাশুনে করা লাগবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, কোথায় যাবা সে সম্পর্কেও তাদের ধারণা আমার কাছে, আমি তাদের কাছে ধারণা নেব। আর সেখানে কি অবস্থায় থাকবে, কিভাবে যাবে, কোথায় অবস্থান করবে, সে বিষয়গুলো তো জানানো দরকার। সে বিষয়গুলো জানবে। বন্ধুদের কাছে বলো যে আমার সঙ্গে যেন তারা সাক্ষাৎ করে, অথবা মোবাইলে কথা বলে। সাক্ষাৎ করলে সবচেয়ে ভালো হয়। যা হোক, 2001 সালের গ্রীষ্মের শেষের দিকে 3 বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছিল। এর মধ্যে মতিউর হঠাৎ করে বলল যে, দোস্ত, আমি যাইতে পারতেছি না। কেন যাইতে পারতেছি না? আমার বাড়িতে একটু সমস্যা, আমার বোনটার খুব অসুস্থ, আমাদের বাড়িতে আসছে, ভগ্নিপতির বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে। আব্বা বলতেছে যে এই অবস্থায় তোর দূরে না যাওয়াই ভালো, একজন তো লোক থাকা দরকার। সেই কারণে সে যেতে চাচ্ছিল না। তারপরেও তাকে চেষ্টা করছিলাম, তার বাবা মাকে বলেছিলাম যে আপনাদের ছেলেকে আমাদের সঙ্গে দেন, আমরা অনেক দিনের প্ল্যান, বেড়াইতে যাবো, তা একটু অনুমতি দিলে ভালো হয়। তা উনি বললো যে না, আমার ওই মেয়েটা গর্ভবতী, এখন তোমরা যদি তাকে নিয়ে যাও, আমি একা কি করবো, কয়দিক সামলাবো, আমি তো পারবো না। তা যাই হোক, ও থাক, তুমি অন্য আরেক প্রয়োজনে আরেক বন্ধু নাও, আমি হয়তো কথা বলি। আমি ঠিক আছে, লাগবে না। পরে জামালকে বললাম যে, জামাল, আর কাউকে এই মুহূর্তে কেমন হয়, এটা অনেক দিনের প্ল্যান, 6 মাসের প্ল্যান, হঠাৎ করে এরকম পাল্টি গেল, তা কেমন হইলো এটা, মতিও যাইতে পারবে না। তা জামাল বলল, দোস্ত ঠিক আছে, তাহলে আমি তো
বাড়িতে তুই কথা বলছিস, আমি তো এখনো কথাই বলিনি। আমি কি ব্যাপার 6 মাস থেকে আলাপ হইতেছি এখনো কথা বলিস না? কয় যে না মাকে বলছি, তা মা বলছে যে ঠিক আছে বেড়াইতে যেতে যাও ভালো কথা, তা তোমাদের বন্ধু কারা কারা কিভাবে যাবা সেটা জানতে চাইছে। পরে ও বলছে তার ওর বাবাকে বলেনি। পরবর্তীতে ওর বাবার সঙ্গে আমিও কথা বললাম, জামালও কথা বললো। পরে ওর বাবা বললো ঠিক আছে তোমরা বেড়াইতে যেতে যাও ভালো কথা, তো কয়দিনের জন্য যাবা? তার মানে বনে যাইতে তো কমপক্ষে যাইতে আসতে 1 সপ্তাহ, তো কমপক্ষে বেড়ানো সহ 1 সপ্তাহ লাগবে। তা বললে 1 সপ্তাহ লাগবে, অনেক দিন তো। তা কি রকম আলাপ আলোচনা তোমরা করছো বন্ধুদের নিয়ে? তারপরে বিস্তারিত বললাম আর কি, ওনাকে বললাম। তো পরে বললো যে ঠিক আছে তা 2 জনে যাবা কেমন হয়, আরেকজন সাথে নিলে ভালো হয় না? তা আমি বললাম আরেকজন ঘটনাটা খুলে বললাম। বলার পরে আমি বললো ঠিক আছে তা যেতে চাও, যেহেতু নতুন জায়গা, তোমরা তো এর আগে কখনো যাও না, তা যেহেতু যাও নাই সেহেতু একজন গাইড নিলে মনে হয় যে ভালো হইতো। তা আমি গাইড এই মুহূর্তে কোথায় পাবো? তা ওখানে গিয়ে যদি আমরা নির্ধারিত জায়গায় গিয়ে হয়তোবা যদি ওইরকম সুযোগ পাই বা ওইরকম খোঁজ পাই, তাহলে হয়তোবা তাকে সঙ্গে নেব, নিয়ে আমরা হয়তোবা বনে বেড়াবো। তা যাই হোক, পরবর্তীতে আব্বা এবং চাচা এবং আমার মায়ের অনুমতি নিয়ে আর্থিক কিছু নিলাম। নেওয়ার পরে কাকুকে আমার মানে চাচাকে বললাম, চাচা এই ঘটনা, অমুক দিন আমরা ডেট করছি, তা আমরা যাবো, এখন আপনার সহযোগিতা চাই। কাকু কিছুটা আমাকে সহযোগিতা করলো। তারপরে বললো যে তুই যাবি তো প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে তো। তা আমি বললাম হ্যাঁ প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে। আমি যা যা নেব কাকু আবার একটু কিছু জিনিস আবার নতুন উনি নিজে কিনে কিছু সংগ্রহ করে বা কিনে আমাকে দিলেন, আমাকে সহযোগিতা করলেন। তা যাই হোক, পরে জামালকে বললাম, জামাল তাহলে আমরা কাল দিন পরে পরশুদিন রওনা দেবো ইনশাআল্লাহ। তা জামাল বললো দোস্ত ঠিক আছে যাবি তো ভালো, তা যাই হোক আমার তো প্রয়োজনীয় জিনিসপত্র কিছু শর্ট আছে, তা ওই সমস্ত আমার একটু কিনতে হবে। আমি কেন, যা যা লাগবে সেটা তো কিনতেই হবে, কেনে। পরে ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনলো। কেনার পর চাচাকে আবারও জানাইলাম, আব্বাকে জানাইলাম, মাকে জানাইলাম। বললো যে ঠিক আছে তোমরা ইয়ে করো, তোমরা প্রয়োজনীয় রাস্তার কিছু খাবার সামগ্রী নিও, হঠাৎ কোথায় কি ভালো পাবা না পাবা। পরে আব্বা মা বা আমার ওই বন্ধুর বাবা মা কিছু প্রয়োজনীয় খাবার সামগ্রীও আমাদের সঙ্গে দিলেন। দেওয়ার পর আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রওনা দিলাম। তো যাই হোক, পথিমধ্যে অনেক জায়গা আমরা পাড়ি দিলাম, বাসে যাত্রা করলাম। ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেনে টিকিট না পাওয়ায় তাৎক্ষণিকভাবে তখন বাসের সিদ্ধান্ত নিলাম। পরে বাসে যাত্রা শুরু করলাম। আমরা গেলাম দক্ষিণাঞ্চলের এক বনে। তা বিস্তারিত জানালে হয়তো আপনারা বুঝবেন কোথায় আমরা গিয়েছি। তো জামাল চাচার গাইডে, চাচার কথাবার্তায় উনি যা পরামর্শ দিলেন যেভাবে যাইতে হবে এবং যেখানে পৌঁছিতে হবে ওখানে কি কি করতে হবে সব উনি বিস্তারিত আমাদেরকে বুঝিয়ে বললেন। তা আমরা 2 বন্ধু সহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রওনা দিলাম। পথের মধ্যেই কোনো অসুবিধা হয়নি, শুধু রাস্তায় চেকিং ছিল। তো প্রশাসনের লোক উঠে গাড়ি যথাসাধ্য ওদের সবকিছু চেক করলেন। ওখানে আমাদের প্রায় আধা ঘন্টার মতো আমাদের গাড়িটা আটকিয়ে রেখেছিলেন এবং তারা চেক করলেন। চেক করার পর আমাদেরকে ছেড়ে দিলেন। পরে আমরা যথারীতি রওনা দিলাম। পৌঁছিলাম 2 দিন, 1 দিন 1 রাত্র পরে পৌঁছিলাম। পৌঁছার পরে ওখানে যে আমরা ওখানকার নিয়ম কানুন জানি না, ওখানকার যে দায়িত্বরত লোক আছে তাদের সঙ্গে কথা বললাম। তা ওনারা আমাদেরকে বললো যে ঠিক আছে আসছেন ভালো কথা, বেড়াবেন, কিন্তু নো ম্যানস ল্যান্ড, যেখানে যেখানে সীমানা আছে এর ভিতরে যাওয়া যাবে না আপনাদের। তা যাই হোক, তাদের কাছে পরামর্শ নিয়ে ওই তারা অনেকটা আমাদের গাইডের মতোই অনেকটা সহযোগিতা বা সহায়তার কথা অথবা পরামর্শ যা দিয়েছিলেন আমাদের মনোভূত হয়েছিল। কিন্তু আমরা 2 বন্ধু যে গিয়েছিলাম 2 জনেই তো মানে নতুনত্বের আকাঙ্ক্ষায় গিয়েছিলাম। সেখানে নতুনত্ব কিছু দেখা, নতুনত্ব কিছু শেখা, নতুন কিছু সংগ্রহ করা, বিভিন্ন ভাবে আমরা সেখান থেকে যেন কিছু নিয়ে আসতে পারি, সংগ্রহ করতে পারি, এজন্যই আমরা মূলত গিয়েছিলাম। তা যাই হোক, 2 বন্ধু বেড়াতে বাইর হলাম। আমাদের যে গন্তব্য যেখানে গিয়ে পৌঁছিলাম, যেখানে আমরা আশ্রয় থাকার ব্যবস্থা করেছিলাম একটা হোটেলে, 2 বন্ধু সেখানে আমাদের এইদিকে আরো কিছু ছিল
সম্ভবত রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এই দিকের হয়তো বা কয়েকজন ছিল, বোঝা গেল যে কথা বা তাদের ইয়াতে বোঝা গেল, অ্যাটিটিউডে বোঝা গেল যে হ্যাঁ এই দিকের। তো তাদের সঙ্গে আমাদের কথা হলো গেটে বা ভিতরে, কথা কিছুক্ষণের জন্য হয়েছিল। তো তাদের কাছেও কিছু শুনলাম, তারাও আমাদের বলল আমরাও যাবো, আপনারাও চলেন। তো রওনা দিলাম। বনের মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে দেখার মতো অনেক জিনিস আমরা উপভোগ করলাম, আনন্দ উপভোগ করলাম। সেখানে দুই বন্ধু মিলে ফুচকা খাইলাম। তারপরে এরপরে দেখা গেল যে ওই যে আমাদের এই দিক যেটা নাই, পাহাড়ি এলাকায় সংগৃহীত একটা নতুন খাদ্য দেখলাম, ওই ময়দা আর বিভিন্ন উপকরণ দিয়ে বানানো, যেটা আমাদের এখানে হয় না, সেটাও খাইলাম। নতুন আনন্দ উপভোগ করলাম ওই খাদ্যটাকে। পরে দুই বন্ধু বাকিদের সঙ্গে আমরা রওনা দিলাম, বনের বিভিন্ন জায়গায় ঘুরলাম, খুবই আনন্দ পেয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে মানে দুই বন্ধু এমন আত্মহারা হয়ে গিয়েছিলাম, জামালও আমাকে বলেনি, আমিও ওকে বলতে পারিনি। আমরা নো ম্যানস ল্যান্ড পার হয়ে বনের গহীনে, বলা চলে গহীনে প্রবেশ করেছিলাম। অনেক দূরে গিয়েছিলাম, অনেক দূরে গিয়েছিলাম। তো জামাল একসময় আমাদের বলতেছে যে দোস্ত, আমার মনে হয় যে বানরের চেঁচামেচি অথবা হরিণের মনে হয় যে শব্দ বা অন্যান্য পশু পাখির মনে হয় যে শব্দ পাওয়া যাইতেছে, তা আমরা মনে হয় অনেক গভীরে এসে পৌঁছেছি। তা আমি বললাম হ্যাঁ রে বন্ধু, সঠিক কথাই বলছিস, আমরা তো মনে হয় অনেক দূরে এসে পৌঁছেছি, তা এই মুহূর্তে আমাদের মনে হয় ফেরা উচিত। তো এই কথা বলতেছি, আর 10 থেকে 20 বা 25 কদম এরকম গেছি। এই মুহূর্তে অতর্কিত ভাবে এই 8 থেকে 10টা বানর এমন ভাবে আমাদের দিকে তেড়ে আসতেছে, আমি তো ভয়ে মানে কেন অন্যরকম অবস্থা, আমার মানে নাভিশ্বাস উঠে গেছে, এরকম অবস্থা আমার, ভয়ে শরীর মানে আটকে উঠেছে। এখন ওই মুহূর্তে বন্ধু জামাল দিশে না পেয়ে সে বড় একটা গাছের পিছনে হঠাৎ করে সে দেখলাম অদৃশ্য হয়ে গেল। আর এই মুহূর্তে আমি যে কি করব, মানে আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না, মানে জ্ঞান যায় অবস্থা, মানে আমার যে স্বাভাবিক যে আমার জ্ঞান, এটা মনে হয় যে ওই মুহূর্তে লোপ পেয়ে গেছিল আমার। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছিলাম, এছাড়া কোনো উপায় ছিল না আমার। আশেপাশে গাছও ছিল না যে আমি, বন্ধু জামাল একটু দূরে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল, আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছিলাম। তো বানর কয়টা যেভাবে এসেছিল তাতে আমি মানে সর্বোচ্চ ভয় পেয়েছিলাম জীবনে। তো আমি তাৎক্ষণিকভাবে আমার মা এবং আমার যে শিক্ষাগুরু, আমার যে প্রথম প্রাথমিক অবস্থায় যে শিক্ষাগুরু আরবি পড়াইছিলেন বা কোরআন হাদিস সম্পর্কে আমাকে অনেক শিক্ষা দিয়েছিলেন, সেই নুর ইসলাম কারি সাহেবের কথা আমার তাৎক্ষণিকভাবে মনে পড়ে যায়। যে নুর ইসলাম কারি সাহেব, হুজুর সাহেব, আমার ওই উস্তাদ, উনি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিলেন যে হিংস্র প্রাণী পশু পাখি থেকে রক্ষার জন্য তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নেওয়া যায়, যদি এরকম কখনো কোনো পরিস্থিতিতে পড়ো তাহলে তুমি কি করবে। এই ব্যাপারে উনি আমাকে অনেক ডিটেলস, অনেক জ্ঞান দিয়েছিলেন এবং অনেক দোয়া শিখিয়ে দিয়েছিলেন। তা তাৎক্ষণিকভাবে আল্লাহর অসীম রহমতে সেই দোয়াগুলো আমার অটোমেটিক স্মরণ হয়ে যাইতেছে। আমি তখন ওই দোয়াগুলো করলাম, আর সর্বশেষ আল্লাহর কাছে আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করে, এই মুহূর্তে আমার সাহায্যকারী কেউ নাই, তুমি আমার সাহায্যকারী, তুমি আমাকে সর্বাত্মক সাহায্য করবে এবং তোমার কাছে সর্বাত্মক আশ্রয় আমি চাইতেছি এবং তুমি আমাকে সাহায্য করবে। তো মায়ের কথা আর ওই উস্তাদের কথা আমার সেদিন হাড়ে হাড়ে আমি উপলব্ধি করেছি যে মুরব্বীদের কথা না শুনলে, মুরব্বীদের পরামর্শ না শুনলে যে কি অবস্থা হয়, সেটা আমি সেখানে উপলব্ধি করেছি। আল্লাহর অসীম রহমতে আমার মনে হয় যে আল্লাহ স্বয়ং আসমানি সাহায্য দিয়ে বানরদেরকে আমার ওখান থেকে আমাকে হেফাজত করেছিলেন। বানরগুলো চতুর্পাশে যেভাবে আমাকে গ্রেফতার করেছিল, অনেক বানর আমার গা ছুঁয়েছিল, গায়ের কাপড় চোপড় টানা হেঁচড়া করছে। তো কাপড় চোপড়ের মনে করেন অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমার ওই শার্ট এবং প্যান্টের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার শরীরের কয়েক জায়গায় সামান্য আঁচড়ও লেগেছিল। কিন্তু আমি ভয়টা যে পেয়েছিলাম, মারাত্মক ভয় পেয়েছিলাম, এবং তারা যেভাবে হিংস্র ভাবে আক্রমণ করার জন্য আসছিল, তাই ইনশাআল্লাহ আল্লাহর অসীম রহমতে তারা আমার কোনো ক্ষতি করে নাই। ক্ষতি না করে বানরগুলো ওই 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট আমার কাছে অবস্থান করার পরে তারপরে চলে গেল ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি পরবর্তীতে আল্লাহর কাছে প্রার্থনা করে হাফ ছাড়লাম, কিছুটা স্বস্তি পেলাম। তখন আমার বন্ধু জামাল ওই গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলতেছে,
দোস্ত কেমন হলো এটা? অতগুলো বানর দেখে ভয় পেয়ে আমি গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলাম, তা তোর কোনো ক্ষতি হয়নি তো? তা জামালকে বললাম, জামাল তুমি তো ভালো কাজই করেছো, বন্ধুর প্রকৃত বন্ধুর কাজই করেছো। তা যাই হোক, আল্লাহ রসিম রহমতে আমার কোনো ক্ষতি হয় নাই, ইনশাল্লাহ আল্লাহ আমাকে হেফাজতে রেখেছে। তা যাই হোক, তোর কোনো ক্ষতি হয়েছে কিনা জানি না, তোর কোনো ক্ষতি হয়েছে? তা জামাল বলল, না দোস্ত আমার কোনো ক্ষতি হয় নাই। তখন পর্যন্ত আমি যে তার সঙ্গে কথা বলতেছি বা কথা বলতে পারতেছি বা কথা বলতেছি, আমার বুক কেমন যে কাঁপতেছে, কি দুরু অবস্থা, আমার কি ভয়াবহ অবস্থা, এটা আমি বুঝাতে পারবো না। তা যাই হোক, আল্লাহ রসিম রহমতে আল্লাহ আমাকে হেফাজত করছে। সেখানে আমরা 2 দিন অবস্থান করি। অবস্থান করার পর বন্ধুকে বললাম, বন্ধু আর জঙ্গলে যাব না, আশেপাশে লোকালয়ে ভালো কোথাও কোনো স্পট বা কোনো ভালো জায়গায় যদি থাকে সেখানে। ও পাশাপাশি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেখানে ওই বনের মধ্যে আরো কিছু উপজাতীয় লোক, মনে হলো যে তারা উপজাতি বা আমাদের নৃগোষ্ঠীর লোক, তাদের কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল। তাদের সঙ্গেও কিছু পরবর্তীতে তাদের সঙ্গে অনেক কথাবার্তা হইল, এবং কয়েকজন মোবাল দেখলাম যে তারা বনে হয়তো কাঠ অথবা মধু সংগ্রহের জন্য গিয়েছিল। তাদের সঙ্গেও সুন্দর অনেক সৌজন্যমূলক কথাবার্তা। তো তারা মানে আমাদের যে এলাকার ভাষা, আমাদের এখানকার যে ভাষা, ওরা অত স্পষ্ট মানে বুঝে না, ওদের ভাষাও আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝি না, তবে ভাঙা ভাঙা বাংলা বলতেছে, ওরা বোঝা যায় প্রায় কথাই বোঝা যায়, আমাদের কথা ওরা বুঝতেছে। তা ওদেরকে বললাম যে আপনারা এখানে বনে কি জন্য আসছেন? যে আমরা তো এই গরিব অসহায় লোক, বনের মধ্যে কাজ করে খাই। কি করেন? যে এই মধু সংগ্রহ করি, আবার কাঠে বাজারে বিক্রি করি যা আয় হয় এটা দিয়ে আমাদের সংসার চালাই আমরা। তো যাই হোক, আপনার কোথা থেকে আসছেন? আমাদের কাছ থেকে পুরো ডিটেলস তারা শুনলো। শোনার পরে আমাদেরকে তারা কিছু খাবার দিয়েছিল, কিছু বনের মুখরোচক ফল। ওই ফলগুলো ইতিপূর্বে আমি কখনো দেখি নাই। তো ওদের ওই ইয়াতে ছিল, মানে যে আসবাবপত্র যে জিনিসগুলো ওরা নিয়ে আসছিল বনের মধ্যে, ওখানে ছিল। ওখান থেকে বের করে আমাকে এবং জামালকে খেতে দিল। তো আমরা তো স্বভাবতই পানির বোতল ছিল আমাদের, পরে পানির বোতলে দিয়ে ওগুলো ভালো করে ধোয়ার পরে খাইলাম। তা ভালো ভালো মুখরোচক ফলই ছিল, খাইলাম। এবং আমাদের কিছু মধু দিয়েছিল, আমরা কিছু সেখানে মধু সেবন করলাম। করার পর তাদের সঙ্গে কিছু সময় আমরা কাটাই, অল্প কিছু সময় কাটার পর ওখানে পরবর্তীতে দেখি যে বিপদের সময় কেউ নাই। একটু পরে দেখি অনেক পর্যটক সেখানে গিয়েছিল, তারা আমাদের সঙ্গে আসি সাথী হয়ে গেল ওই জায়গাটা, এটা মোড়ের মধ্যে। তো তাদের সঙ্গে কথা হইলো। পরে বিস্তারিত ভাবে আমি ভয়ের যে দৃশ্যটা বা ভয়ের যে সমস্যার কথা আমি তাদেরকে বর্ণনা করলাম। তারা আটকে উঠেছিল যে বাপরে বাপ, এত বড় দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। আমি আল্লাহ রসিম রহমত ভাই, অসীম রহমতে আল্লাহ আমাকে হেফাজত করেছে, এবং ইনশাআল্লাহ আমি যতটুকু পরিমাণ আশঙ্কা করেছিলাম সেই অনুযায়ী আমার তেমন কোনো ইনশাআল্লাহ ক্ষতি হয় নাই। আমি খুব নিরাপদেই এবং আল্লাহ রসিম রহমতে হেফাজতে আছি। যাই হোক, তাদের সঙ্গে অনেক কথা বিনিময় হলো। হওয়ার পরে আমরা পার্শ্ববর্তী এলাকায় আরো কিছুক্ষণ 1-1.5 ঘন্টার মতো ঘুরে ফেরা করলাম। করার পরে এর পরবর্তীতে দুপুরে খাওয়ার জন্য আসলাম। আমরা দুপুরে গোসল সেরে যা শৌচাগারের কার্যক্রম সেরে আমরা দুপুরে কিছু খেলাম। খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার বিকেলে বন্ধু সহ এবং আরো আমি ভয় পেয়ে 2-1 জন সঙ্গী নিয়েছিলাম, আমাদের এই এলাকারই 2-1 জন গিয়েছিল পঞ্চগড়, ঠাকুরগাঁ, তেঁতুলিয়া। তাদের সঙ্গে কথা হলো। আমি বললাম যে ভাই আপনাদের সঙ্গেই আর একটা দিন থাকবো, তা আপনাদের সঙ্গেই কাটাবো ইনশাল্লাহ, যেখানেই যাবো আপনাদের সঙ্গেই যাবো, আপনারা আমাকে ছেড়ে যাবেন, আমাদের 2 জনকে ছেড়ে যাবে। ঠিক আছে, আমরা যখন যাব তখন আপনাদেরকে সঙ্গে নিয়েই যাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরে বাকি যে 1 দিন ছিলাম, 1.5 দিন ছিলাম, সেই তাদের সঙ্গেই সর্বত্র চলাফেরা করেছি। তো ওখানকার যে মানে আবহাওয়াটা দেখলাম, শীতল আবহাওয়া, ওই সময় শীতল আবহাওয়া ছিল। আর এই যে পাখির মুহু ডাক, বিভিন্ন প্রাণীর শব্দ, এলাকার সুশীতল বাতাস, এত মানে বৃক্ষাদি, এত গাছপালা, এত সুন্দর মনোরম দৃশ্য ইতিপূর্বে আমি কখনো দেখি নাই। আমি খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। জামালকে বললাম, জামাল এখন আমরা ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় বা সন্ধ্যার পূর্বে আমরা রওনা দেবো ইনশাল্লাহ, তো প্রস্তুত হও। তা জামাল আমাকে বলল, দোস্ত আমাকে মাফ করে দিস।
যা হয়েছে এখানে বাড়িতে গিয়ে বা আত্মীয় স্বজনের কাছে গিয়ে এই কথাগুলো বলিস না, বললে তারাও কষ্ট পাবে আর আমরাও কষ্ট পাবো, এটা বলার দরকার নাই, বলিস না। আমি বললাম যে দোস্ত, যে কাজটা তুই করছিস প্রকৃত বন্ধুর কাজ করিস নি। আশেপাশে তো ডালপালাও ছিল, ডালপালা ভেঙে তো ইয়ে করা যেত। ও অবশ্য কয়েকবার এমনিতেই শব্দ করেছিল, 3-4 বার। তো যাই হোক, ওই শব্দতে তারা শুনে নাই। যাই হোক, আল্লাহর অসীম রহমত। আমি একটা জিনিসই উপলব্ধি করলাম যে সৃষ্টিকর্তার সাহায্য যদি কেউ চায়, এক মনোচিত্রে কায় মনোচিত্রে যদি কেউ সৃষ্টিকর্তার সাহায্য চায়, তা ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তাকে যে পরিপূর্ণ সাহায্য করে, আসমানি জমিনি বালা মুসিবত যে কিভাবে সাহায্য করে, ওই দিন আমার প্রকৃত আমি প্রমাণ পেয়েছি আল্লাহর অসীম রহমত পাওয়ার কারণে। এবং আমি আল্লাহর কাছে ওই দিন থেকে আমার আল্লাহর প্রতি আস্থা আরো দৃঢ় হয়েছে। তো যাই হোক, যারা আপনারা বিভিন্ন জায়গায় ভ্রমণে যাবেন, অবশ্যই গাইড সঙ্গে নেবেন। গাইড সঙ্গে নিলে ভালো হয়। যদি গাইড সঙ্গে না নেন, তা আমাদের মতো আমরা যে দুই বন্ধু ভুল করেছি, এইরকম কেউ ভুল করবেন না। ভ্রমণে গেলে অবশ্যই সেখানকার সার্বিক পরিস্থিতি এবং যেখানে যা নিয়ম অনুবর্তিতে আছে, নিয়ম আছে, যেখানে যা বাধা বিপত্তি আছে, সেগুলোকে সার্বিকভাবে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে সূক্ষ্মভাবে আপনারা পদক্ষেপ নেবেন এবং ভ্রমণে যাবেন। সবার প্রতি সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সামনে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন আমার ভিডিও যদি আপনারা পেতে চান, ভাই হিসেবে বা বন্ধু হিসেবে বা প্রিয়জন হিসেবে যদি কখনো আপনারা বিবেচনা করেন, আমার নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।